হয়ে গেছে। চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসতেছে না? এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু সমস্যা হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ার, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। লাইভ ক্লাস সামাজিক অসমতা বিষয়ে নির্ধারিত বিষয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে একটু সময়ের বিচারে সময় লাগে যান্ত্রিক ত্রুটির কারণে। লক্ষ্য করো, পরের স্লাইডে আমরা যাচ্ছি, একটি সমন্বিত স্লাইড, বিভিন্ন ছবির কম্বিনেশন। আচ্ছা, তোমরা কেমন আছো? প্রথম সম্ভাষণ। আজকের পাঠদানকারী পাঠের বিষয়বস্তু তোমরা আমাকে চিনো, ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, বিষয় সামাজিক অসমতা, অধ্যায় 3, যার শিরোনাম হচ্ছে সামাজিক অসমতা ঐতিহাসিক রূপ। আজকের ক্লাসের ফোকাসের ক্ষেত্রসমূহ, ঐতিহাসিক রূপগুলো 4টা রূপ হিসেবে দেখানো হয়েছে: দাস প্রথা, স্টেটস প্রথা, জাত বর্ণ প্রথা, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা বা মর্যাদা। এই 4টা বিষয়টার উপরে আজকের ক্লাস আবর্তিত থাকবে এবং এই পুরো চ্যাপ্টারটি এটার উপরে আবর্তিত। চ্যাপ্টার শিরোনাম ছিল, অধ্যায় শিরোনাম ছিল সামাজিক অসমতার ঐতিহাসিক রূপ। স্বাভাবিকভাবেই এটি একটি বিশ্লেষণের, কিছুটা বিশ্লেষণের দাবি রাখে। সামাজিক অসমতা এর আগের প্রথম 2 চ্যাপ্টার আমরা আলোচনা করার প্রেক্ষিতে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি। সামাজিক অসমতা কাকে বলে, প্রগতি, স্বরূপ, পরিধি ইত্যাদি সমস্ত বিষয়গুলোই চলে আসছে। তবুও একটু আলোচনায় আবার আসতে হয়, কারণ পেছনের ফ্লেভারটি সামনের বিষয়টাকে আরো একটু পোক্ত করে। সামাজিক অসমতা, ইতিমধ্যে আমি বলে ফেলছি যে অসমতা হলো অসমান অবস্থা। যখন পরস্পর তুলনাযোগ্য দুই ব্যক্তি, 2টা বস্তু বা 2টো গ্রুপ বা যে কোনো পরস্পর তুলনাযোগ্য 2টো বিষয়ের মধ্যে যখন আমরা তুলনা করতে যাই, তখন দেখি রূপে, দৈর্ঘ্যে, প্রস্থে, গুণের বিচারে বিভিন্ন রকম বৈসাদৃশ্য আছে। এটা কি আমরা আসলে মূলত অসমতা বলি। কিন্তু সামাজিক অসমতা কি? যখন সমাজে বসবাসরত মানুষগুলোকে যখন তুলনা করা হয় এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির, একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের, অথবা একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটি প্রতিষ্ঠানের, তখনও কিন্তু আমরা বৈষম্য দেখতে পাই। সেই বৈষম্য বা সেই পার্থক্য, সেই অসমান অবস্থাকে আমরা বলি সামাজিক অসমতা। ঐতিহাসিক রূপ, খুব স্বাভাবিকভাবে ইতিহাস বললে আমরা পেছনের দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ সেই পৃথিবীর ইতিহাস শুরু থেকে বর্তমান পর্যন্ত, এই পর্যন্ত যে বিষয়গুলো ঘটে গেছে সেই রূপগুলোকে আমরা বলে থাকি ঐতিহাসিক রূপ। ইতিমধ্যে কিন্তু ফোকাসের মধ্যে দেখে দেওয়া হয়েছে যে 4টা ঐতিহাসিক রূপ আমরা দেখতে পাই। একটা হলো দাস, একটা হলো সামন্ত, একটা জাতিবর্ণ, আর একটা হলো সামাজিক শ্রেণী পদমর্যাদা। আমরা চলে যাই টেক্সটে। ইতিমধ্যে লেখা আছে, তোমরা লক্ষ্য করছো, সামাজিক অসমতা হলো সমাজে বিদ্যমান সুযোগ সুবিধার অসম বন্টন। আমরা জানি যে সমাজে অনেক রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু সবাই সেই সুযোগ সুবিধাটি ভোগ করতে পারে না। এর আগের ক্লাসগুলোতে বিশ্লেষণ করা হয়েছে, সেটা লিঙ্গগত অসমতা হতে পারে, টাকা পয়সাগত অসমান হতে পারে, বয়সগত অসমান হতে পারে, বুদ্ধিগত অসমান হতে পারে। এই বিষয়গুলো আমরা এর আগের ক্লাসগুলোতেই বলে ফেলছি। এই অসম বন্টন, সুযোগ সুবিধার অসম বন্টনটা পৃথিবীর সব যুগে একরকম ছিল না, সব সমাজে একরকম ছিল না। অর্থাৎ সময় ভেদে এটা যেমন পার্থক্য আছে, তেমনি সমাজ অনুযায়ী পার্থক্য আছে। অর্থাৎ একই সময়ে বিভিন্ন সমাজে পার্থক্য আছে, আবার বিভিন্ন সময়ে একই সমাজে পার্থক্য আছে।
প্রথমে আমরা আলোচনা করি দাস প্রথা। তোমরা লক্ষ্য করছো যে একটি সমন্বিত স্লাইড দিয়েছিলাম, ওখানে চারটা বিভিন্ন ভিন্ন ভিন্ন ছবিকে সমন্বিত করে একটি স্লাইড তৈরি করা হয়েছিল। এখানে আলাদাভাবে সেটিকেই আসলে বিশ্লেষণ করা হয়েছে। লক্ষ্য করার মতো বিষয় যে দাসদেরকে এখানে ফেলা হয়েছে যে রশি টানার মাধ্যমে একটা বড় একটা কাজ কিভাবে করা যায়, দাসদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু সেটি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা একটু যাই বিশ্লেষণে। এলটি হব হাউস অন্যতম একজন বিশ্লেষক ধারণা করা হয় দাস ব্যবস্থার, অর্থাৎ সমাজ উৎপাদন ব্যবস্থা। তিনি বলছেন স্লেভ ইজ এ ম্যান আর উইমেন whom law and custom regard as the property of the another। অর্থাৎ প্রচলিত আইন এবং প্রথা একজন মানুষকে অথবা মানবীকে অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে। লক্ষ্য করার মতো বিষয়, সম্পত্তিটাকে এখানে ফোকাস করা হয়েছে। সম্পত্তি মিনস অর্থ, অর্থাৎ এর মাধ্যমে আসলে একটি উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। এখানে দাসকে মূলত হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে। দাস মালিকের সম্পত্তি। নিবয়ের ইনি একজন বিখ্যাত সমাজ বিশ্লেষক। তিনি বলার চেষ্টা করছেন যে দাসের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলছেন। প্রতিটি দাসই মনিবের অধীন। দাসের উপর মনিবের ক্ষমতা প্রায় সীমাহীন। অর্থাৎ মনিব দাসকে গরু ছাগলের মতোই বিক্রি করতে পারে, কিনতে পারে, হত্যা করতে পারে, শারীরিকভাবে ব্যবহার করতে পারে, যে কোনো কাজে দমন দিতে পারে। অর্থাৎ গরু ছাগলের উপরে যেমন একজন মালিকের অগাধ ক্ষমতা, তেমনই অগাধ ক্ষমতা ছিল দাসদের উপরে, তার দাস মালিকদের। দাসদের কোনো রাজনৈতিক অধিকার নেই। আমরা জানি রাজনৈতিক অধিকার হলো আমার মতামতের অধিকার। অর্থাৎ কে আমাদেরকে শাসন করবে, কিভাবে শাসন পরিচালিত হবে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমার মতামতের দাম থাকে, মূল্য থাকে, তখন সেটাকেই বলে রাজনৈতিক অধিকার। অর্থাৎ ক্ষমতা কেন্দ্রীকরণ, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ক্ষমতা প্রয়োগকরণ, একেই আমরা বলে থাকি রাজনৈতিক অধিকার। সেই দাসরা কখনোই তাদের মতামতের মাধ্যমে কোন রকম শাসন কার্যে বা অন্যের উপর খবরদারিতে কোন রকম ভাবে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্য তাদের ছিল না। 3 নম্বর পয়েন্টে আমরা যদি আলোচনা করি, দাসদের জীবন এমন যে সে সব কাজ করতে বাধ্য, তাকে বাধ্য করা হয়। অর্থাৎ ইতিমধ্যে আমি বলে ফেললাম যে কোনো কাজ করতে তাকে বাধ্য। একটি কাজ করে আসলে ঘর্মাক্ত হয়ে হয়তো বসে আছে, তাকে আরেকটি কাজের অর্ডার দেওয়া হলো। সে যদি বলে যে আমি ক্লান্ত হয়ে আছি, এরকম কি বলার কোনো সুযোগ নেই। সে চেষ্টা করবে। মালিক যদি দয়া পরবশ হয় তাকে বিবেচনা করবে, আর যদি দয়া পরবশ না হয় তাকে উপর অত্যাচার চলতেই থাকবে। এমনকি সেই অত্যাচার তার মৃত্যু পর্যন্ত যাবে। এখানে সমাজ কিংবা আইন কিংবা ধর্ম কেউ এই ক্ষেত্রে মনিবের এই সিদ্ধান্তের বিপক্ষে কেউ যেতে পারবে না। আসলে দাসকে আমরা সংজ্ঞায়ন করতে চাই 3টা বৈশিষ্ট্যের কথা বলার চেষ্টা করলাম। দাস মনিবের অধীন, দাসের রাজনৈতিক অধিকার নেই, দাস সমস্ত কাজ করতে বাধ্য। এখন এই দাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়ে গেছে। আমরা জানি যে একদম অতীতকালে আমরা জানি প্রায় আজ থেকে 4500 বছর আগে, যেটা খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, আমরা বলে থাকি যে গ্রিক সভ্যতার তখন বিকশিত গ্রিক সভ্যতা। আমরা প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এনাদেরকে আমরা বলি তখনকার আলোকবর্তিকা। সেই আলোকবর্তিকা অ্যারিস্টটল কিন্তু দাস সম্পর্কে ব্যাপক আলোচনা করে গেছেন। তিনি বলছেন দাস 2 প্রকার, একটা হলো আইনগত দাস, একটা প্রকৃতিগত দাস। আমরা যে দাসের কথা বলছি সেটি হলো আইনগত দাসের কথা। আমরা এই প্রসঙ্গে বলে রাখি, প্রকৃতিগত দাস তখন সমাজেও ছিল, বর্তমান সমাজেও আছে। প্রকৃতিগত দাস হলো এমন কিছু ব্যক্তি যাদেরকে নেতৃত্ব দিলেও সে নেতৃত্ব রাখতে পারে না। তাদেরকে মানে যে অন্যের উপরে ক্ষমতা প্রয়োগ করতে দেখাতে ব্যর্থ, তাকেই বলি আমরা প্রকৃতিগত দাস। অর্থাৎ সে অন্যকে ফলো করেই চলে। আমাদের সমাজে, আমাদের আশেপাশেই অনেকেই এরকম আছে যারা অন্যকে ফলো করা ছাড়া তাদের নিজের জীবন পরিচালিত করতে পারে না। আইনগত দাসের কথা ইতিমধ্যে আমি বলে ফেললাম যে দাস নিয়ে আমি আলোচনা করছি, এটি হলো আইনগত দাস। আইনগত দাস একজন ব্যক্তিকে অন্যের আইনগতভাবে অধীন করে রাখে। এরপরে আমরা যাচ্ছি দাস কিভাবে হয়। যুদ্ধবন্দীদেরকে দাস হিসেবে রূপান্তর করা হয়। ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাকে দাস বানানো হয়। অর্থাৎ একজন স্বাধীন মানুষ যদি ঋণ পরিশোধে ব্যর্থ হয় তো সে দাস হতে পারে।
বিক্রয়ের মাধ্যমে জলদস্যুদের দাসে রূপান্তরিত করা হতো। অর্থাৎ অনেক দস্যুরা সাধারণ মানুষকে যদি লুণ্ঠন করতো, তাকে যেমন অন্য জায়গায় বিক্রি করতে পারতো, তেমনি জলদস্যুরা যদি সাধারণ মানুষের সাথে ধরা পড়তো, তারাও কিন্তু দাসে রূপান্তরিত হতো। যে ধরতে পারতো তার দাস সে বিক্রি করলে অন্য জায়গায় বিক্রি করতে পারতো, অথবা নিজের ব্যবহার করতে পারতো। তার পালানোর কোনো সুযোগ ছিল না। তার পালানোর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। দাসের সন্তানকে দাসে রূপান্তর করা হতো। দাসের সন্তানকে দাসে রূপান্তর করা হতো। অর্থাৎ দাসরা যদি বিবাহ করে, তাদের যদি সন্তান হয়, যতই সন্তান হোক সবাই দাস। এভাবে দাস মালিকের দাস বৃদ্ধি হতো। মূলত অতীত সমাজ যখন ছিল যাযাবর সমাজ, সেই যাযাবর সমাজে খাদ্যের সন্ধানে যখন কোনো এক জায়গায় এক গ্রুপ আর গ্রুপের মুখোমুখি হতো, খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব হতো। এই দ্বন্দ্বে যারা পরাজিত হতো তারা অন্যের দাস হিসেবে পরিণত হতো। দাস প্রথার বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা এর আগে বলার চেষ্টা করছি। বৈশিষ্ট্যের মাধ্যমে দাসদেরকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। এবার দাস প্রথাকে সংজ্ঞায়ন করার চেষ্টা করি, যেটি হলো সামাজিক অসমতা তথা সামাজিক স্তর বিন্যাসের একটি রূপ আমরা দেখার চেষ্টা করি। দাসদের পরিচয় দাসদের নামে, অর্থাৎ একজনের হয়তো নাম আছে হয়তোবা এক্স, সে তার পরিচয় দেবে দাস এক্স। অর্থাৎ স্বাধীন মানুষের মতো শুধুমাত্র মিস্টার এক্স এভাবে বলার কোনো সুযোগ ছিল না। এদের সামাজিক মর্যাদা ছিল না। স্বাভাবিকভাবেই এদেরকে গরু ছাগলের মতো মূল্যায়ন করা হতো। রাজনৈতিক অধিকার ছিল না, সামাজিক মর্যাদাও ছিল না। রাজনৈতিক ক্ষেত্রে নীরব দর্শক, আমি ইতিমধ্যেই বলার চেষ্টা করছি। ক্ষমতার ক্ষেত্রে এদের কোনো ভূমিকাই ছিল না। প্রভুর নির্দেশ মানা ছিল তাদের কাজ। প্রভু অর্থাৎ যার মালিকানায় সে বর্তমান আছে, সেই হলো তার প্রভু। এটি যখন বদলে যাবে, অর্থাৎ সে বিক্রি করে দেবে অথবা অন্য কাউকে দিয়ে দেবে, তখন তাকে আমরা বলতেছি প্রভু। অর্থাৎ নতুন যার মালিকানায় যাবে সেই হলো প্রভু। সেক্ষেত্রে নতুন প্রভুর নির্দেশ তাকে মানতে বাধ্য। দাসদের উৎপাদন কাজে ব্যবহার করা হতো। আমি ইতিমধ্যে বলে ফেলছি যে দাসরা হলো উৎপাদনের হাতিয়ার। অর্থাৎ সেই আমলে আমরা দেখি যে যাযাবর আমলে কোনো কৃষি ব্যবস্থা ছিল না, কিংবা কোনো রকম শিল্পজ উৎপাদন ছিল না, কোনো স্থায়ী উৎপাদন ব্যবস্থা ছিল না। সেক্ষেত্রে মানুষ সংগ্রহ এবং শিকারের মাধ্যমে জীবনযাপন করত। সেক্ষেত্রে শিকার করত পশু, মাছ, এরকম শিকার করত, সংগ্রহ করত কোনো ফল। সেই কাজগুলো কারা করবে? এই ভারী কাজগুলো দাসরাই করবে, অর্থাৎ তারা এই কাজগুলো করে দিত। পরবর্তীতেও তাহলে একসাথেই কি শিকার ও সংগ্রহ, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মানুষ যখন কৃষি সমাজে চলে গেল, তখন কি দাস শেষ হয়ে গেল? তখনও শেষ হয়নি। তখনও দাসরাই কৃষি কাজের মতো ভারী কাজগুলো আসলে দাসরা করত। তারপরে বিদ্রোহ করলে হত্যা করা হতো। দাস প্রথায় বিদ্রোহ করার কোনো সুযোগ নাই, অবহেলা করার কোনো সুযোগ নাই। এক প্রভুর দাসকে অন্য কেউ হত্যা করলে তার বিনিময়ে আরেকটি দাস দিতে হতো। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, বর্তমান আমলে যদি কোনো গরু কেউ আরেকজন ভুল করে হত্যা করে ফেলে, কিংবা কারো কাছে যদি অসাবধানতাবশত কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু তার বিনিময়ে তাকে আরেকটি দান করতে হয়। তেমনি দাসরা ওই গরুর মতোই, কোন একটি পশুর মতোই বা একটি সম্পত্তির মতোই চিত্রিত বা চিহ্নিত হতো। দাসদের মতামতের কোনো মূল্য ছিল না। অর্থাৎ আমি বললাম যে একটি কাজ করছে, আরেকটি কাজের মধ্যে তাদেরকে একটি রেস্ট দেওয়া প্রয়োজন, কোন একটি ওষুধ বা চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন, কোনো পোশাকের প্রয়োজন, কোনো কিছুতেই তাদের কোনো মূল্য নাই। অনেক ক্ষেত্রেই দাসদেরকে চিহ্নিত করা হতো, লোহা পুড়িয়ে গায়ে চিহ্ন দেওয়া হতো। লক্ষ্য করো যে বর্তমান আমলেও ভারত থেকে অনেক গরু আসে, কিংবা যে কোনো আমরা যদি ক্যাটেলিং দেখি, অর্থাৎ পশুপালন ব্যবস্থা দেখি, সে পশুর গায়ে কিন্তু একটি সিল দেয়া থাকে তার মালিকের। এতে করে পশুদের চিনতে সুবিধা হয়, অন্য মালিকের পশুর সাথে মিলে মিশে যায় না। তেমনি দাসদেরকেও চিহ্নিত করার জন্য লোহা পুড়িয়ে চিহ্ন দেওয়া হতো যে অমুক মালিকের অমুক দাস। এটি ছিল দাস প্রথার বৈশিষ্ট্য। ব্যাপক আলোচনা, তবে এটার মূল ফোকাস তোমরা চিন্তা করে রাখবা যে এটি একটি উৎপাদন ব্যবস্থার হাতিয়ার। এটিকে যদি উৎপাদন ব্যবস্থা আমরা বলে থাকি, এটি যদি অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকি, অর্থনৈতিক ব্যবস্থার মূল হাতিয়ারই হলো এই দাসরা। মূল জীবিকা অর্জনের কাজটি তারাই করে থাকে এবং মনিব তার সুবিধাভোগী। আমরা দাস প্রথা এর মাধ্যমে শেষ করব। আচ্ছা,
এক পরের স্লাইডে একটু যাই। ভারতীয় ইউরোপীয় দাসদের মধ্যে পার্থক্য। প্রশ্ন আসতে পারে যে ভারতীয় ইউরোপ লক্ষ্য করার মতো সারা বিশ্বকে সারা বিশ্বের সাথে ভারতের কেন আসলে তুলনা? সারা বিশ্বেই বলা যেতে পারে ইউরোপীয় দাস ও ভারতীয় দাসকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে। আমরা জানি যে ইউরোপে যে ব্যবস্থায় আমরা মার্কসের বিশ্লেষণে দাস ব্যবস্থা, সামন্ত ব্যবস্থা, তারপরে পুঁজিবাদী ব্যবস্থা, এরকম অনেকগুলো স্টেজ পার হয়ে আসছে। মূলত সব ব্যবস্থাটাকেই বিশ্লেষণ করছে বিজ্ঞানীরা ইউরোপীয় ব্যবস্থার আদলে। সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ, তারপরে সামন্ত সমাজ, তারপরে শিল্প সমাজ তথা পুঁজিবাদী সমাজ, সভ্যতার আসলে কিভাবে মানে চক্র তৈরি হলো কিংবা একের পর আরেক ধাপ তৈরি হলো, সেটি ইউরোপকে বিবেচনা করে করা হয়েছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, একইভাবেই সারা বিশ্বকে যখন বিশ্লেষণ করা হয়েছে সেটা ইউরোপীয় ধাঁচের সাথে মিলে যায়, কিন্তু ভারতের ক্ষেত্রে এটি মেলে না। ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে এর মূল বিষয়টা ছিল সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি। ইউরোপ যেখানে অর্ধাহারে থাকতো, অভাবে থাকতো, অনাহারে থাকতো, তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতো, সেখানে ভারতীয়রা ছিল অনেক শান্ত, প্রকৃতির দান পুষ্ট। এখানে প্রত্যেকটি জমি, আবহাওয়া একদম বেঁচে থাকার উপযোগী। মানুষ আগে থেকেই অপেক্ষাকৃত ইউরোপের চাইতে সভ্য ছিল। সেখানে ছিল সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি। এখানে সেন্ট্রাল কমান্ডের চাইতে বরঞ্চ একটি গ্রাম একটি রাষ্ট্রের মতো আসলে পরিচালিত হতো। তো এক্ষেত্রে দাস ব্যবস্থা যে একেবারেই ছিল না তাও না। ভারতীয় আমি টেক্সটের মধ্যে যাই, ভারতীয় ইউরোপীয় দাসদের মধ্যে পার্থক্যের প্রকৃতি ভিন্ন। ইউরোপে প্রকৃতার্থী উৎপাদনের হাতিয়ার ছিল দাসরা, অর্থাৎ ওখানে ভারী কাজগুলো দাস ছাড়া করা সম্ভব ছিল না। ভারতে এতটা দেখা যায় না। ইতিমধ্যে আমি বললাম, কারণ ভারতে এদের বেঁচে থাকাটি এতটা কঠিন ছিল না ইউরোপিয়ানদের মতো। ইউরোপেও দাসদের মধ্যে প্রকারভেদ দেখতে পাওয়া যায়। তবে ভারতের মধ্যে দাসদের তিনটা প্রকার বিশেষ করে উল্লেখযোগ্য, যেটা আমরা দাসদের একটি শাসনকাল কুতুবউদ্দিন আইবেক এই শাসন আমলেও কিন্তু দেখি, অর্থাৎ তার আগে থেকে এটি প্রচারণা ছিল। তখন একটু বিশ্লেষণ করে বোঝা যায় যে দাসদের মধ্যে তিন ধরনের দাস ছিল। একটা হলো উচ্চবর্গীয় দাস, একটা গৃহপোষ্য দাস এবং সাধারণ জনগণ। তো মূলত দাসদের মধ্যে যারা একটু বুদ্ধিমান তাদেরকে বিভিন্ন শাসন কার্যেও রাখা হতো, এমনকি বিভিন্ন পদ পদবীর কাজেও রাখা হতো। কিন্তু ওই যে বিষয়গুলো, এরা কিন্তু সামাজিক আইনগত কোনো মর্যাদা পেত না, মনিবের কাজ করছে বলেই বিবেচিত হতো। আর এটি ছিল গৃহপোষ্য দাস, সাধারণত গৃহে এদেরকে রাখা হতো এবং এরা বেশ মানে সম্মান পেত, কারণ গৃহের যে কেউ একটু অসুস্থ হলে গৃহের সবাই কিন্তু আসলে তার সুবিধা এবং অসুবিধা ভোগ করে। আমরা বর্তমান আমলে বাড়িতে যেসব কাজের মেয়ে থাকে, একদম হাউস হোল্ডে থাকে, তাদেরও কিন্তু কোনো সুবিধায় এবং অসুবিধায় গৃহ যেমন সবাই যেমন সাফার করে, তেমনি কিন্তু গৃহপোষ্য দাস তেমনি ভাবে বিবেচিত হতো। এবং আরেকটি ছিল সাধারণ জনগণ। সাধারণ জনগণ ছিল মূলত সবচেয়ে বেশি সাফারার। এরা বাইরে থাকতো, এদেরকে শোষণ করেই আসলে অন্যান্যরা টিকে থাকতো। মূলত আর্যরাই এদেশে দাস ব্যবস্থার প্রচলন করে, যেটা দ্রাবিড়দের তথা এখানকার যে শান্ত লোকগুলো ছিল তাদেরকেই তারা দাসে পরিণত করে ফেলে। পরের চ্যাপ্টারে চলে যাই, পরের রূপে চলে যাই। তারপরের ব্যবস্থাটির নাম হতেছিল স্টেটস ব্যবস্থা। স্টেটস ব্যবস্থার মধ্যে আমরা কি দেখি? স্টেটস ব্যবস্থাতে অর্থাৎ সামাজিক বিবর্তন প্রক্রিয়ার, অর্থাৎ পরিবর্তনটাকে যখন অনেকগুলো ধাপে হয় তাকে বলা হচ্ছিল বিবর্তন। তো সেক্ষেত্রে দাস ব্যবস্থার পরের স্তরের নাম হচ্ছিল স্টেটস ব্যবস্থা। এরপরে যেহেতু আরো ব্যবস্থা আছে, আমরা দেখি যে শ্রেণী ব্যবস্থা আছে কিংবা জাতি বর্ণ ব্যবস্থা আছে, তাই এটাকে আমরা বিবর্তন বলি। পরিবর্তনের চাইতে, অর্থাৎ পরিবর্তনটি যখন 2 ধাপের জায়গায় 3 ধাপ অথবা আরো ধাপে হয়, তখন সেটাকে আমরা বিবর্তন বলে থাকি। স্টেট ব্যবস্থায় কি আছে? স্টেট ব্যবস্থায় ভূষণ তার ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে বলেন স্টেট ইজ এ সিস্টেম অফ স্ট্রাটিফিকেশন। তাহলে অর্থাৎ এক ধরনের স্তর ব্যবস্থা যেখানে ফাউন্ড হিস্ট্রিক্যালি ইন ইউরোপে এটি আসলে দেখতে পাওয়া যায়। এন্ড রাশিয়া, বিশেষ করে ইউরোপ ও রাশিয়ার মধ্যে, তবে রাশিয়াটাকে এশিয়া এবং ইউরোপ জুড়ে বিস্তৃত, অর্থাৎ এশিয়াতেও রাশিয়ার কিছু অংশ আছে, which like case contain sharp difference and rigid barriers between a
স্মল, আসলে স্মল হবে ওখানে, এস ছুটে গেছে, স্মল নাম্বার অফ স্টেটস, অর্থাৎ অনেকগুলো স্টেটস ব্যবস্থা এনে থাকে, রাষ্ট্র ব্যবস্থা থাকে, রাজ্য ব্যবস্থা থাকে, অর্থাৎ প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক একক থাকে, যেটিতে আসলে বিভিন্ন একককে বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন স্টেট হিসেবে করেই এটাকে সমস্তকে একবারে স্টেটস হিসেবে বিশ্লেষণ করা হতো। অর্থাৎ স্টেটস এর মালিক হলো রাজা, তার অধীনে অনেক স্টেট থাকতো। অর্থাৎ এক একটা স্টেট একটা প্রশাসনিক একক, অর্থনৈতিক একক, রাজনৈতিক একক, সামাজিক একক, সেটি আমরা সামনে বিশ্লেষণ করতেছি। অর্থাৎ একটি স্টেটস এর চাইতে আরেকটি স্টেটের পার্থক্যটি আমরা দেখতে পাই, পরের স্লাইডগুলোতে আরো দেখতে পাবো। স্টেটস প্রথার বা স্টেট প্রথার বৈশিষ্ট্য কি? এ প্রথায় ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণে ভূমি বরাদ্দ পেত এবং ওই ভূমিকে কেন্দ্র করেই ওই এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতো। অর্থাৎ এখানে তো উৎপাদন ব্যবস্থা, শিকার ও সংগ্রহর পাশাপাশি কৃষি কাজ শুরু হয়ে গেছে। কৃষি কাজটি আমাদের মতো অনেক ভাবে ভাগ হয়ে গেছে ভূমি, এরকমটি নয়। একটি এলাকার ভূমিগুলো এক প্রশাসনিক কেন্দ্রে আসলে বিবেচিত হতো। এক প্রশাসনিক কেন্দ্রে তাহলে কে থাকতো? থাকতো ভূমি মালিক তথা ল্যান্ডলর্ড তথা ওই এলাকার জমিদার। একটা বড় জমিদার থাকতো, আসলে রাজা থাকতো, তার অধীনে জমিদার থাকতো, জমিদারের উপজমিদার থাকতো, এরকম ব্যবস্থাটি ছিল। তো সেক্ষেত্রে রাষ্ট্র তথা রাজা কাকে ভূমি বরাদ্দ দিচ্ছে, সেই হলো মূল জমিদার। তার কাছ থেকে খাজনা, তার কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থা কিংবা রাজ্য ব্যবস্থা, তার কাছ থেকে বিভিন্ন রকম সেবা ও রক্ষা চুক্তি, যেমন যেমন প্রয়োজনে তার কাছ থেকে সৈন্য সাপোর্ট নেওয়া, প্রয়োজনে তার কাছ থেকে কোনো সার্ভিস সাপোর্ট নেওয়া, রাজা এটি নিত। তেমনি জমিদারও কিন্তু ছোট জমিদারদের কাছ থেকে, অর্থাৎ জমিদার যখন কাউকে কিছু পরিমাণ জমি বর্তনে দিত, তখন ছোট জমিদার, আর ছোট জমিদারদের অধীনে যেসব সাধারণ প্রজারা থাকতো, তারা হলো ছোট জমিদাররা সাধারণ প্রজাদের কাছ থেকে সাপোর্ট নিত। এইভাবে আসলে চলতো। বলতো তাহলে ভূমি বরাদ্দ, ভূমি কতখানি আছে আর ওই ভূমি এলাকায় যেসব লোকজন বসবাস করে তার ভিত্তিতেই মূলত ওই স্টেটসটি আসলে তৈরি হতো। এখানে মূলত ভূমি দাস ব্যবস্থা ছিল, অর্থাৎ দাসরাই পরবর্তীতে ভূমি দাসে পরিণত হয়, ভূমি দাস মালিকরাই মূলত ভূমি মালিকে পরিণত হয়। এক্ষেত্রে জোর জার মূল্যোক্তার একটি ব্যবস্থা কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ এর আগেও যেমন আমরা দেখতে পাই দাস ব্যবস্থায়, স্টেটস ব্যবস্থাও কিন্তু জোর জার মূল্যোক্তার এই বিষয়টি আসলে আমরা দেখি যে, অর্থাৎ এখানে শক্তি মাইট ইজ রাইট, মানে শক্তি আসলে যার শক্তি আছে তার কথাটাই আইন, এরকমটি আসলে থাকতো। যে রাজা শক্তিশালী তার ভূমি আসলে বিস্তৃত হতো, যে জমিদারটি বেশি শক্তিশালী সে প্রয়োজনে রাজাকে চ্যালেঞ্জও করতে পারতো, এরকম বিষয়গুলো কিন্তু চলে আসতো। তো এই সমাজে সাধারণত তিনটি শ্রেণী দেখতে পাওয়া যায়, একটা হলো যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী এবং সাধারণ শ্রেণী। সেক্ষেত্রে আমরা দেখি যে যাজক শ্রেণীকে প্রথমে স্টেটস বলা হতো, অভিজাত শ্রেণীকে দ্বিতীয় স্টেটস এবং সাধারণ মানুষকে তৃতীয় স্টেটস বলা হতো। আবু আসো তো, হ্যালো, আসসালাম। আমি একটা অনলাইন ক্লাসে আছি, আধা ঘন্টা পরে কল দেন। আচ্ছা, তুমি আমার এই পেজটা আমার ইয়াতে শেয়ার করে দাও, আমার টাইম লাইনে শেয়ার করে দাও। আচ্ছা, সেক্ষেত্রে যাজক শ্রেণী আমরা জানি যে ওই সময়টাতে খ্রিস্টীয় ধর্মের ব্যাপক প্রসার হয়ে যায় এবং যাজক শ্রেণীরও প্রচুর পরিমাণ ভূমি থাকে, অর্থাৎ অনেক জমিদার তথা রাজাও ওই ইয়াতে, অর্থাৎ এটাকে কি বলবো আমরা, চার্চে তারা কিন্তু দান করত। অতীতকালেও মানুষ আসলে যাজকরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতো দান হলো পরবর্তীতে বেহেশত তথা স্বর্গ পাওয়ার উপায়। অতএব হলো এইভাবেই কিন্তু চার্চের কিন্তু ব্যাপক পরিমাণ সম্পত্তি তৈরি হয় এবং সেই সম্পত্তিতে যারা কাজ করত তারাই হলো তাদের দাস, অর্থাৎ যাজকের দাস। সেক্ষেত্রে তারা কিন্তু একটা ব্যাপক পরিমাণ প্রেস্টিজ ভোগ করত। পরবর্তীতে আমরা দেখি যে অভিজাত শ্রেণী মূলত ভূমি মালিক, অভিজাত শ্রেণী মূলত রাজা, অভিজাত শ্রেণী মূলত জমিদার, আর সাধারণ মানুষ তথা তৃতীয় শ্রেণী এটি হলো ভূমি দাস। এদেরকে শোষণ করে অভিজাত শ্রেণী বেঁচে থাকতো এবং যাজক শ্রেণী বেঁচে থাকতো।
তারপরে আমরা কি দেখি যে অভিজাত শ্রেণী কর্তৃক তৃতীয় শ্রেণী শোষিত হতো। এ ব্যবস্থায় চূড়ান্ত মালিক হলো রাজা, তবে সামন্ত প্রভু বা ম্যানর, লর্ড, উপ সামন্ত প্রভু, রায়ত ইত্যাদি ব্যবস্থা ছিল। তেমনি সাধারণ মানুষদের মধ্যেও মর্যাদার বিভাজন ছিল। অর্থাৎ আমি বললাম যে তৃতীয় তথা সাধারণ মানুষদের মধ্যেও যারা একেবারে নিচের, এদেরকে আমরা বলতাম ভিলেইন। এদের মধ্যে উচ্চদেরকে বলা হতো ফ্রি ফ্রি ম্যান কিংবা এই টাইপের। অর্থাৎ আমি দাসদের মধ্যে যেমন বিভাজন করলাম, তেমনি তৃতীয় শ্রেণীর মধ্যেও কিন্তু তেমন বিভাজন ছিল। অর্থাৎ অভিজাত শ্রেণীর মধ্যেও বিভাজন ছিল, যাজক শ্রেণীর মধ্যে বিভাজন ছিল, এবং সাধারণ মানুষের মধ্যে বিভাজন ছিল। সাধারণ মানুষদের মধ্যেও যেটা ভিলেইন ছিল, একদম লাস্ট ক্লাস, সেটিকেই সবাই শোষণ করতো। অর্থাৎ এদের মধ্যেও কিন্তু তিনটা ক্লাস আমরা দেখতে পাই। এরপরে আমরা যেটা দেখি সেটি হলো এই ব্যবস্থা, আচ্ছা, অর্থাৎ সাধারণ মানুষদের মধ্যেও মর্যাদা বিভাজন ছিল। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মর্যাদার বিভাজন ছিল। বর্তমান সমাজেও কিন্তু আমরা এটার যে দেখতে পাই না তা না, সেটা আমরা পরবর্তীতে আলোচনায় আসবো। আচ্ছা, এখানে মূলত তিন ধরনের ভূমিসত্ত্ব দেখতে পাওয়া যায়, ভূমিসত্ত্ব ব্যবস্থা। একটা হলো উত্তরাধিকার ভিত্তিক, একটা বংশধর ভিত্তিক, আর একটা হলো জীবন সত্ত্ব। উত্তরাধিকার ভিত্তিক কেমন? সাপোজ একটি রাজা মারা গেল, তার সন্তান বেঁচে আছে, সে স্বাভাবিকভাবেই রাজা হয়ে যাবে। কিংবা একজন জমিদার মারা গেল, ওই সম্পত্তিটি জমিদারের ছেলেই আসলে জমিদার হবে, সেই জমিদারিটি চলে যাবে না রাজার কাছে। অর্থাৎ এইভাবেই হবে। এটি বলা হচ্ছে উত্তরাধিকার ব্যবস্থা। এখন উত্তরাধিকারী কেউ থাকলো না, ছেলেও থাকলো না, মেয়েও থাকলো না, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেইভাবেই জমিদারের হয়তো সরাসরি অ্যানসেস্টর নাই, সেক্ষেত্রে অর্থাৎ সন্তান নাই, বউ নাই, অন্য কেউ নাই, সেক্ষেত্রে তার গোষ্ঠী পাবে, তার চাচা কিংবা তার চাচার ছেলে মেয়ে কিংবা গোষ্ঠীর কেউ পাবে বংশধর অনুসারী। এটাকে বলা চলে বংশধর অনুসারী। এক্ষেত্রে যদি কোনো রাজা সেটা অ্যালাউ করে, তাহলে সেক্ষেত্রে বংশধর অনুসারী যে কেউ জমিদার হয়ে সেই জমিদারি ব্যবস্থাটি প্রচলিত থাকবে। আর যদি সেই রাজাটি এটি অ্যালাউ না করে, তাহলে কিন্তু সেই জমিদারিটি রাজার কাছে চলে যাবে। রাজা তখন নতুন কাউরে জমিদার হিসেবে নিয়োগ দেবে। এটি হলো বংশধর অনুসারী। আরেকটি হলো জীবন সত্ত্ব। জীবন সত্ত্ব মিন্স আমি জমিদার হলাম, আমি মারা যাওয়ার পরে সেই জমিদারিটি চলে যাবে রাজার কাছে, এরকমটি বিষয়। অর্থাৎ ভূমিতে তিন ধরনের ভূমিসত্ত্ব ব্যবস্থা দেখতে পাওয়া যায়। একটি হলো উত্তরাধিকার, এটি অপেক্ষাকৃত স্থায়ী। আর একটা হলো বংশধর অনুসারী, এটা আরো বেশি স্থায়ী। আর একটা হলো জীবন সত্ত্ব, এটি হলো সবচেয়ে ক্ষণস্থায়ী। এখানে স্টেটস ব্যবস্থার মূল বৈশিষ্ট্যটি হলো ভূমির উত্তরাধিকার। অর্থাৎ কার কত ভূমি আছে, সেই ভূমিতে কত সংখ্যক প্রজা আসলে বসবাস করে, এবং সেই ভূমিকে কতগুলো কেমন করে ব্যবহার করলো, এবং সেই প্রজাগুলোকে কিভাবে তারা ব্যবহার করতেছে। হতে পারে সে অর্থনৈতিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী। এইভাবেই কিন্তু জমিদাররা বা রাজা আসলে শক্তিশালী হয়ে যায়, সমাজে আসলে ক্ষমতাগুলো দেখায়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে ভারতীয় ইউরোপীয় সামন্ত সমাজের মধ্যে পার্থক্য। আমি ইতিমধ্যেই বলে ফেলছি যে ইউরোপের সাথে ভারতের আলাদা করা হয়েছে। তোমরা জানো যে সারা বিশ্বকে বিশ্লেষণ করে কার্ল মার্কস একটি ব্যবস্থা পেয়ে গেছেন, যাকে আমরা বলছি যে তিনি বিভিন্ন উৎপাদন ব্যবস্থার ভিত্তিতে পার্থক্য করেছেন। কিন্তু ভারতীয় উপমহাদেশের উৎপাদন ব্যবস্থাকে তিনি এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, অর্থাৎ ওরিয়েন্টাল মোড অফ প্রোডাকশন, অর্থাৎ এটাকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করছেন, যেটা ইউরোপের সাথে তথা সারা বিশ্বের সাথে মিলে না। আর কেন এই বিষয়টি আমি এর আগে আলোচনা করার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই আলোচনা আসে বা তুলনা আসে ভারতীয় সাথে ইউরোপীয় সামন্ত সমাজের পার্থক্য। ভারতীয় ইউরোপীয় সামন্ত সমাজের পার্থক্য মূলত রায়ত ম্যানর ভিত্তিক। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে রায়ত আর ম্যানর কি জিনিস? ম্যানর হলো যেখানে রাজনৈতিক ও প্রশাসনিক একক, অর্থাৎ ম্যানরের মধ্যে জমিদার সর্বময় কর্তা। যদি সে রাজার কোনো নির্দেশনা মানতে ব্যর্থ না হয়, রাজার কোনো নির্দেশনা কিংবা রাজার কোনো খাজনা বা রাজার কোনো নির্দেশনার মতো কাজ করতে ব্যর্থ না হওয়া পর্যন্ত সেই হলো ওখানকার জনগণের মূল মালিক। এই ম্যানর ভিত্তিক সমস্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। রাজা শুধুমাত্র ম্যানর প্রধান তথা জমিদারদেরকেই আসলে ইত্তেলা পাঠাতেন বা কোনো প্রয়োজনে খোঁজ খবর নিতেন, সেই এলাকায় বেড়াতে যেতেন। এভাবেই একটি ম্যানর একটি রাজনৈতিক প্রশাসনিক একক ছিল, এবং ম্যানরের প্রধান জমিদার ওই এলাকাকে কিভাবে উন্নয়ন করা যায়, জমিগুলোকে কিভাবে ব্যবহার করা যায়, তার বুদ্ধিতেই সেগুলো আসলে চলতো। সেক্ষেত্রে আমরা দেখি যে একটি ম্যানর থেকে আরেকটি ম্যানর আলাদা আলাদা ছিল। একটি ম্যানরের চরিত্র যেমন অর্থনৈতিক ভিত্তিক, কোন ম্যানরের চরিত্র হয়তো বা একটু ব্যবসা ভিত্তিক, কোন
ম্যানরে হয়তো রাজনৈতিক শক্তি বেশি, কোনো জায়গায় হয়তো প্রশাসনিক শক্তি বেশি, কোনো জায়গায় হয়তো বা সামরিক শক্তি বেশি, কোনো জায়গায় হয়তো বা জ্ঞান বুদ্ধির চর্চা করা হয়, এমন বিষয়গুলো কিন্তু আমরা বৈশিষ্ট্য ভিত্তিক ম্যানর দেখতে পাই, যেটা ইন্ডিয়া তথা ভারতে কিন্তু এটা দেখতে পাই না। এখানে রায়তকে অর্থনৈতিক একক বলা হয়, অর্থাৎ মূলত একটি সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি যেখানে জমিদারি ব্যবস্থার পত্তন নিত সেই মাত্র 1789 সালে জমিদারি ব্যবস্থা প্রচলনের মাধ্যমে, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কিন্তু এটি আমাদের দেশে প্রচলিত হয়। তার আগে কি ব্যবস্থা ছিল? তার আগের ব্যবস্থাটি হলো সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি। সেখানে সবাই, একটি গ্রামে একটি মাতব্বরি ব্যবস্থা ছিল বটে, কিন্তু সবাই সেখানে রাজনৈতিক ভূমিকা রাখতে পারতো, সবারই মতামতের দাম ছিল এবং সবাই নিজ নিজ পেশার সাথে যুক্ত ছিল। সেই পেশাগুলো ছিল অবশ্যই ধর্মভিত্তিক, সমাজ ভিত্তিক, এরকম বিষয়গুলো ছিল। সেখানে মূলত রাজার ক্ষমতাটি ছিল শুধুমাত্র রাজা সেখানে খাজনাটি নিতে পারতো, অন্য কোনো ক্ষেত্রে খবরদারি করার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ সেন্ট্রাল যে রাজা ছিল সেটি রায়ত একটি গ্রাম থেকে শুধুমাত্র সে খাজনাই নিতে পারতো, বাৎসরিক খাজনাটা। সেই জন্য একটি রায়ত সেন্ট্রালি কোনো একটি রায়তের মানুষ অর্থাৎ সাধারণ জনগণ সেন্ট্রালি কোনো রাজা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এইটার জন্য খুব একটা তারা চিন্তিত থাকতো না। অর্থাৎ সিরাজউদ্দৌলা আসলো না, মির্জাফর আসলো, নাকি লর্ড ক্লাইভ আসলো, কিংবা এর আগে আমরা দেখি যে বৌদ্ধ সভ্যতা আসলো, বৌদ্ধ শাসন আসলো, না হিন্দু শাসন আসলো, না মুসলিম শাসন আসলো, নাকি অন্য কোনো শাসন, এর মধ্যে যদি কোনো শাসক পরিবর্তন হয় সেই বিষয় নিয়ে সাধারণ জনগণের মধ্যে খুব একটা সচেতনতা ছিল না, যেটি ম্যানর ভিত্তিক জমিদারদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে অনেক সচেতনতা ছিল। বর্তমান আমলেও প্রায় দেখতে পাই আমরা, এখনো গ্রামে অনেক সাধারণ লোকজন আছে যারা কিন্তু আমাদের দেশের মধ্যেই প্রশাসনিক কেন্দ্রে কে পরিবর্তন হলো, চাল ডালের দাম ঠিক আছে কিনা, আমি ঠিকঠাক মতো কথা বলতে পারছি কিনা, আমি ঠিকঠাক মতো আমার অর্থনৈতিক কাজকর্ম করে আমি বেঁচে থাকতে পারছি কিনা, এখনো অনেক লোক গ্রামে আছে যারা এরকম কি চিন্তা করে। সেটি আমরা উত্তরাধিকার সূত্রেই কিন্তু পেয়ে গেছি। তো মূলত ভারতীয় জমিদারি ছিল বা ভারতীয় সামন্ত ছিল অর্থনৈতিক একক, এখানে বিশেষ কোনো জমিদারকে পাত্তা দেওয়া হতো না। পরবর্তীতে জমিদারি ব্যবস্থা আসে বটে, কিন্তু সেটি আসলে ইউরোপিয়ান স্টাইল এই দেশে ফলো করার চেষ্টা করা হয়, যেটি কিন্তু হাজার রকম চ্যালেঞ্জের মুখে একসময় কিন্তু আর টিকতে পারে নাই। এরপরে আমরা চলে যাব, পরের ব্যবস্থাটির নাম হলো জাত বর্ণ ব্যবস্থা বা জাতি বর্ণ ব্যবস্থা, কাস্ট সিস্টেম। স্বাভাবিকভাবে একটি বিশ্লেষণের দাবি রাখে। কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি বলার চেষ্টা করছেন, হিন্দু হেরিডিটারি ক্লাস উইথ মেম্বার্স সোশ্যালি ইকুয়াল ইউনাইটেড ইন রিলিজিয়ন, অর্থাৎ এটি হিন্দু সমাজের মধ্যেই দেখতে পাওয়া যায় জাতি বর্ণ ব্যবস্থা। যদিও মুসলিম সমাজের মধ্যে এখনো আমরা কম বেশি দেখতে পাই, কিন্তু জাতি বর্ণ ব্যবস্থা চিন্তা করলেই আদর্শগতভাবে আমরা হিন্দু সমাজটাকেই দেখতে পাই, যে সমাজে হেরিডিটারি বা উত্তরাধিকার প্রথা আসলে মূলত চলে। সোশ্যালি ইকুয়াল, সামাজিকভাবে এক এবং ঐক্যবদ্ধ, ইন রিলিজন, অর্থাৎ ধর্মগতভাবে তাদের বৈশিষ্ট্য আছে, ধর্মগতভাবে আলাদা আলাদা আছে, ইউজুয়ালি ফলোইং সেম ট্রেডস, অর্থাৎ একটা গোষ্ঠীর লোকজন একই ধরনের কাজ করে থাকে, হ্যাভিং নো সোশ্যাল ইন্টারকোর্স উইথ পারসনস অফ আদার কাস্ট, অর্থাৎ অন্যান্য কাস্টের সাথে একটা কাস্টের সাথে আরেকটা কাস্টের জীবন যাপনের পার্থক্য আছে, এমনকি তাদের বিয়ে শাদী সহ অন্যান্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু পার্থক্য আছে, এবং যেটা কিন্তু ধর্ম দ্বারা স্বীকৃত। লক্ষ্য করার মতো বিষয়, এর আগের বিষয়গুলো ছিল অর্থাৎ দাস ব্যবস্থা, সামন্ত ব্যবস্থা, এগুলো ছিল আইন দ্বারা স্বীকৃত, সমাজ দ্বারা স্বীকৃত, রাজনীতি দ্বারা স্বীকৃত, কিন্তু জাতি বর্ণ ব্যবস্থা এটা এগুলো দ্বারা স্বীকৃত, পাশাপাশি এটা ধর্ম দ্বারা স্বীকৃত। একটি স্লাইড পেছনে দেওয়া আছে, লক্ষ্য করার মতো বিষয় দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে দেওয়া আছে 4 কাস্ট ইন ইন্ডিয়া। এখানে আরিয়ান এন্ড নন আরিয়ান বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরিয়ানরাই মূলত হলো 3টা কাস্টে বিভক্ত হয়েছে, এটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। পরের স্লাইডে আমি আরো বিশ্লেষণে চলে যাই। পরের স্লাইডে আসলে আর্যরা, আমি বলার চেষ্টা করছি আর্যরা ছিল এখানে বহির্দেশীয়, এখানকার মূল ভারতীয় উপমহাদেশে যারা বসবাস করতো তারা হলো নন আর্য, যাদেরকে আমরা দ্রাবিড়ও বলতে পারি, ভেড্ডিট বলতে পারি। মূলত এরাই হলো দ্রাবিড়, এরাই হলো সাঁওতাল গোষ্ঠী, কিংবা এই টাইপের আমরা বলে থাকি যে অস্ট্রালয়েড, আদি অস্ট্রালয়েড গোষ্ঠীর লোকজন এখানকার আদিবাসী, এখানকার লোকজন। মূলত এরা খুব শান্তিপ্রিয়, এরা ছিল ভূমি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা করে এরা বসবাস করত। এর মধ্যে যোদ্ধা জাতি যেটা
আমরা দেখি যে মধ্য এশিয়া থেকে চলে আসে আর্যরা এদেশের লোকদলকে, তারা ছিল ঘোড়া নিয়ে চলে আসে, খুব যুদ্ধবাজ জাতি, খুব যাযাবর ছিল, তারা এদেশের লোকজনকে পদানত করে এবং এদের উপরে এদের খবরদারিটি চালায়। কিভাবে চালায় সেটি আসলে দেয়া আছে। আরিয়ানরাই মূলত উপরের 3টা কাস্ট নিয়ে নেয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এবং শেষে হলো এদেরকে রাখে যারা এদেশীয় লোকজন, তাদেরকে শূদ্র পর্যায়ভুক্ত করে রাখে। যদিও আরেকটি অংশকে বলা হয় যে হরিজন নামে একটি স্পৃশ্য একটি অংশকে আসলে অনেক ক্ষেত্রে জাতবর্ণ ব্যবস্থায় রাখার চেষ্টা করে। এখানে একটি ধর্মীয় ব্যাখ্যা আমি করতে চাই। আমরা জানি যে হিন্দুদের ত্রিদেব আছে, অর্থাৎ 3টা দেব আছে, 3টা দেবতা আছে, প্রধান দেবতা। এটি হলো আমরা বলি যে স্রষ্টা হতেছিল ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব আমরা বলে থাকি। আচ্ছা, ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছিল পালনকর্তা, আর মহাদেব আমরা যেটা বলে থাকি উনি হলো ধ্বংসকর্তা। সেক্ষেত্রে বিষ্ণুর মাথা অংশ থেকে ব্রাহ্মণ তৈরি হয়, তিনি সৃষ্টি করছেন। ক্ষত্রিয় তার হাত অংশ থেকে আসলে করার চেষ্টা করেছেন, বৈশ্যদেরকে পেট অংশ থেকে করেছেন, এবং সূর্যদের পায়ের পাতা, পা অংশ থেকে আসলে সৃষ্টি করছেন। অর্থাৎ তার স্রষ্টার কোন অংশ থেকে কাদেরকে সৃষ্টি করছেন সেই ভিত্তিতেই কিন্তু মূলত ভাগ হয়ে যায় যে কার সামাজিক মর্যাদা বা ধর্মীয় মর্যাদা কোথায়। আমরা ব্রাহ্মণদের খুব স্বাভাবিকভাবে এই একটা পিরামিড এখানে দেওয়া আছে যে 4 কাস্ট ইন ইন্ডিয়া, এর মধ্যে এই পিরামিডের সর্বোচ্চ অবস্থান করে ব্রাহ্মণরা, যারা প্রেইস্ট অর্থাৎ প্রচারক, অর্থাৎ ধর্ম প্রচারক, অর্থাৎ ধর্মকর্ম পূজার কাজটি করে থাকে। তারপরে হলো ক্ষত্রিয় হলো ওয়ারিয়ার্স, অর্থাৎ রাজ্য পরিচালনা করে এবং যুদ্ধক্ষেত্র পরিচালনা করে, অর্থাৎ রাজকার্য, শাসন কার্য যারা পরিচালনা করে এবং যুদ্ধ কাজ করে থাকে তাদেরকে আমরা ক্ষত্রিয় বলে থাকি। তারপরে আমরা বলে থাকি যে বৈশ্যদের আমরা হার্ডার্স, ফার্মার্স, মার্চেন্টস, ক্রাফটস পিপল। হার্ডার্স মিন্স হলো এখানে যারা পশু পালন করে, তারপরে ফার্মার্স কৃষক, ব্যবসায়ী, এবং ক্রাফটস পিপল যারা হাতের কাজগুলো করে কিংবা এই টাইপের বিভিন্ন বুনন কাজের সাথে যুক্ত থাকে, বিভিন্ন সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত থাকে, তাদেরকে আমরা বলে থাকি মূলত বৈশ্য। এরাই মূলত সব স্তরের খাবারের যোগান দেয়, এরাই মূলত সমাজ ব্যবস্থার অর্থনৈতিক ভিত্তিটি টিকিয়ে রাখে। তারপরে আমরা দেখি শূদ্রস, এটা এখানে হলো ফার্ম ওয়ার্কার্স থাকে, সার্ভেন্টস থাকে এবং লেবারার্স থাকে। অর্থাৎ এই শূদ্ররা এক স্তরের কাছে আর এক স্তর কিন্তু অস্পৃশ্য, অর্থাৎ সেক্ষেত্রে কোন স্তরের কাছে কোন স্তর শূদ্ররা বৈশ্য কিংবা ক্ষত্রিয় ব্রাহ্মণদের কাছে আসলে পাত্তা পাবে না, ব্রাহ্মণদের কাছে ক্ষত্রিয়রা পাত্তা পাবে না, ক্ষত্রিয়দের কাছে বৈশ্যরা পাত্তা পাবে না, বৈশ্যদের কাছে শূদ্ররা পাত্তা পাবে না। বিষয়টি হলো এরকম। বিয়ের ক্ষেত্রেও কোনো রকম সুযোগ নাই, ইন্টারকাস্ট এক্সচেঞ্জের কোনো সুযোগ নাই। আরেকটা আমরা দেখি যে একেবারেই দলিত সম্প্রদায়, এর বাইরেও ফার্ম ওয়ার্কার, সার্ভেন্টস এবং লেবারার্স এর বাইরেও সার্ভিস ক্লাস আমরা দেখি, যেটা সেটা একেবারেই সার্ভিস ক্লাসটাকে আমরা বলে থাকি। কিছু বৈশিষ্ট্যের আলোচনা করে থাকি। ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেললাম অন্তর্বিবাহ, অর্থাৎ এক কাস্ট আর এক কাস্টের মধ্যে আলোচনা বিয়ে করবে। এর আগেও কিন্তু আমি একটু আলোচনা করছি, বৈশিষ্ট্যের মধ্যেই বিশ্লেষণগুলো চলে আসবে যে ব্রাহ্মণরা সবাই কি এক ব্রাহ্মণ, এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। ক্ষত্রিয়রা কি সব ক্ষত্রিয় একই রকম, এর মধ্যেও পার্থক্য আছে। বৈশ্যদের মধ্যেও পার্থক্য আছে, শূদ্রদের মধ্যেও পার্থক্য আছে। আমরা আসলে পরের আরেকটু বিশ্লেষণে যাই। অন্তর্বিবাহ, এই অন্তর্বিবাহের ক্ষেত্রে সাপোজ ব্রাহ্মণদের মধ্যে চ্যাটার্জির মধ্যে বিয়ে হবে, স্যানালদের মধ্যে বিবাহ হবে, এইরকম এদের কি বলা হচ্ছিল অন্তর্বিবাহ। অর্থাৎ এরা কাস্টের শুদ্ধতা বজায় রাখার জন্য অন্য কাস্টের মধ্যে যাবে না, কিংবা একটা কাস্টের মধ্যেও যে বর্ণটি আছে সেই বর্ণটি অন্য বর্ণের মধ্যে যাবে না, পদবীর বাইরে যাবে না। আর এটা হলো উত্তরাধিকার ব্যবস্থা। অর্থাৎ বাবা কি ছিল, যদি নাপিত থাকে ছেলেও নাপিত, বাবা যদি বৈশ্য থাকে ছেলেও বৈশ্য, কোনো সুযোগ নাই অন্য কিছুতে যাওয়ার, অন্য পেশাতেও যাওয়ার সুযোগ নাই, কাস্ট পরিবর্তনেরও সুযোগ নাই, টাকা পয়সা যতই হোক। এমনকি পেশা পরিবর্তনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে কড়াকড়ি আছে। সামাজিক উঁচু নিচু ভেদ, ইতিমধ্যে ধর্মীয় উঁচু নিচু ভেদ আমি বিশ্লেষণ করেই ফেলছি যে ধর্মে বলে দেওয়া আছে 4টে স্তর। সামাজিক উঁচু নিচু ভেদ অর্থাৎ সমাজের ক্ষেত্রেও প্রত্যেকটা মানুষ এখানে আছে, শক্তিশালী মানুষ হয়তো বা আলটিমেট হয়তো বা নিচের ক্লাসটি হয়তো শক্তিশালী মানুষ হবে, কিন্তু ব্রাহ্মণের উপরে তার কোনো কথার চলবে না।
তো সেক্ষেত্রে সামাজিক এরকম ভেদ কিন্তু থাকে। তারপরে হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেশা বা স্থানান্তর পেশা। আমি ইতিমধ্যে আলোচনা করেই ফেলছি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেশার ক্ষেত্রে যেমন উত্তরাধিকার আছে, তেমনি পেশাটি ধারণ করে থাকতে হবে, এটি হলো ঐতিহ্য। প্রচলিত বিধিনিষেধ ও প্রথা লক্ষ্য করার মতো বিষয় যে ব্রাহ্মণরা যে হারে জীবন ধারণ করবে, ক্ষত্রিয়দের সে হারে জীবন ধারণ করতে হবে না। ক্ষত্রিয়রা যেভাবে করবে, বৈশ্যরা কিংবা শূদ্রদের জীবন ধারণ পদ্ধতি আলাদা আলাদা, এবং সবার ক্ষেত্রে সব রকম বিধিনিষেধ নাই। ব্রাহ্মণরা সব জায়গায় যেতে পারবে না, আবার কিন্তু শূদ্ররাও কিন্তু সব জায়গায় যেতে পারবে না। ওই একজনের খাওয়ার চুলায় আরেকজন যেতে পারবে না। এরকম বিভিন্ন বিষয়গুলো কি আমরা বলে থাকি প্রচলিত বিধিনিষেধ ও প্রথা আছে। আর তোমরা জানো যে প্রথা হলো প্রচলিত নিয়ম কারণ যা সাধারণভাবে আমাদের জানতে অথবা অজান্তে মেনে থাকি। অজান্তে যেগুলো মেনে থাকি সেগুলোকে প্রথা বলে, কিন্তু যেই প্রথাগুলো আমরা অপেক্ষাকৃত কড়াকড়ি ভাবে মানি সেটাকে আমরা বলি লোকাচার। লোকাচার এবং যেটা আরো কড়াকড়ি ভাবে আসলে মানার চেষ্টা করি সেটা আমরা বলি থাকি আইন। এরকম বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা দেখি। আমরা বলে থাকি যে কাস্টম, ফকওয়েজ, মোরেজ এবং হয়তো ছিল ল। এইটা চারটা গ্রেড কি আমরা বলার চেষ্টা করে থাকি। অর্থাৎ তাহলে প্রথার মধ্যে যেমন সমাজের সবচেয়ে কড়াকড়ি আছে, মাঝামাঝি আছে, আবার কিন্তু প্রথার মধ্যেই আছে স্বাভাবিকভাবে আমরা যেগুলো ভঙ্গ করতে চাই না, আমরা মনের অজান্তেই করে থাকি সেগুলো প্রথা। সাধারণভাবে ভঙ্গ করলেও যে লোকজন খুব একটা রিয়াক্ট করে না, এগুলোকে প্রথা বলে। কিন্তু যেগুলোকে রিয়াক্ট করে সেগুলিকে আমরা লোকাচার বলে থাকি, সেগুলিকে আমরা ফকওয়েজ বলে থাকি বা মোরেজ বলে থাকি। আর এখানে কর্তৃত্ব ব্যবস্থাটি কার কেমন লক্ষ্য করার মতো বিষয় বলেই দেয়া আছে যে ভেদ ব্যবস্থা, ধর্মীয় ভেদ ব্যবস্থা। তবে এখানে কর্তৃত্বটি সাধারণত প্রশাসনিক কর্তৃত্বটি চালায় হলো রাজা। রাজা অনেক ক্ষেত্রে ব্রাহ্মণদের উপরেও কিন্তু অনেক ক্ষেত্রে কর্তৃত্ব প্রয়োগ করে থাকে। অর্থাৎ এই ক্ষত্রিয় ক্লাসটি কিন্তু আসলে মূলত রাজনৈতিক সুবিধাটি ভোগ করে থাকে। এরপরে আমরা দেখি যে বিশেষ জীবন ব্যবস্থা, জীবন ধারার বৈশিষ্ট্য আর আলোচনা বিশ্লেষণ করে ফেলছি। আহারের ক্ষেত্রে সম্পাংক্তেয়তা বা সামাজিক ক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ সবাই সবকিছু খেতে পারবে না, সব সময় সবকিছু খেতে পারবে না, সব অনুষ্ঠানে সমস্ত কিছু খেতে পারবে না। এইরকম বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ আমরা লক্ষ্য করি। এইগুলোর ক্ষেত্রে একই সাথে বসে খেতে পারবে না, কে আগে খাবে কে পরে খাবে, খাওয়ার ক্ষেত্রেও একজন আরেকজনকে কে কিভাবে সহায়তা করবে সেটিও আসলে বিধি দ্বারা নির্ধারিত। এটি আমরা জাত বর্ণ ব্যবস্থায় দেখতে পাই। সামাজিক ক্রিয়ার ক্ষেত্রেও সবার ভূমিকা সব ক্ষেত্রে সমান নয়। একজনের ক্রিয়া আরেকজন করতে চাইলে কিন্তু হবে না, অর্থাৎ একজনের কাজ আরেকজন করতে পারবে না। তারপরে আমরা দেখি যে বিভিন্ন দল উঁচু নিচু ক্রমে বিভক্ত বা জ্ঞাতিতে পদাবলী। ইতিমধ্যে আমি বলে ফেলছি যে জ্ঞাতি, অর্থাৎ জ্ঞাতি বলতে তোমরা জানো যে যখন বসবাস করি আমরা একটি সমাজে বসবাস করতে যে যাদের সাথে আমাদের যোগাযোগটি সবচেয়ে বেশি, অর্থাৎ যারা আমার বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে, যাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডাকি কিংবা যাদের প্রয়োজনে আমরা যাই, তাদেরকে আমরা জ্ঞাতি বলে থাকি। এটা 4 প্রকার আছে, সেটা আমরা জানি। কিন্তু এই জ্ঞাতির মধ্যে সাধারণত কাস্টের বিশুদ্ধতা বজায় রাখার জন্য এদের মধ্যে যে পদ আছে, আমি বলার চেষ্টা করছি ব্রাহ্মণদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলছি, যে চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি কিংবা সেনাল, এদের নিজেরা আসলে সম্পর্ক করার চেষ্টা করত। এদের মধ্যেও আবার বিভাজন ছিল, অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যেও কেউ উচ্চ দরের ব্রাহ্মণ, কেউ হয়তো নিচু দরের ব্রাহ্মণ। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা দেখতে পাই। সামাজিক সচলতার অভাব। সামাজিক সচলতা কি জিনিস? সচলতা বলতে আমি বলার চেষ্টা করছি, সচলতা হলো সমাজে বসবাসরত একদল মানুষ, মনে করো বা একজন মানুষ, সময়ের প্রেক্ষিতে তার অবস্থান উঁচু হলো অথবা নিচু হলো, একেই বলা হচ্ছে সচলতা। যেমন একজন স্টুডেন্ট একটা ইয়ারে 1 বছর আছে, পরীক্ষা দিল, পাশ করে পরের ইয়ারে গেল, তার কিন্তু উঁচু স্তরে গেল। তেমনি পরীক্ষা হয়ে গেল, সে পরীক্ষা দিল না, সে কিন্তু নিচু স্তরে নেমে গেল। আবার পরীক্ষাই হলো না, সে কিন্তু ওই স্তরেই আছে। এটি হলো একটা বিষয়। এটা যেমন মর্যাদাগত বিষয়, তেমনি আর্থিকগত বিষয় আছে। যেমন টিচারদের মধ্যে যদি প্রমোশনের বিষয় থাকে, যে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এগুলো সময়ের প্রেক্ষিতে কেউ যদি প্রমোশন পায়, তাহলে তার সামাজিক ঊর্ধ্বমুখী সচলতা হলো। এমন হতে পারে সাজায় তার নিম্ন চলে আসলো, তাহলে সচলতা হলো। আবার যদি ওই অবস্থায় থাকে,
তার ব্যর্থতা নাই, সেটাও এক ধরনের সচলতা, আমরা বলি আনুভূমিক সচলতা। তেমনি আর্থিক ক্ষেত্রে একজন ব্যবসা করতে গেলে অনেক টাকার মালিক হলো, তো সে কিন্তু উচ্চ স্তরে চলে গেল, তেমনি ব্যবসার পুঁজি হারালো, এইভাবে কিন্তু আমরা সচলতাগুলো দেখতে পাই। তো সেক্ষেত্রে জাতিবর্ণ ব্যবস্থায় কারো যদি বেশি টাকাও হয়, সেক্ষেত্রে কিন্তু তার কাস্ট পরিবর্তন হয় না, অর্থাৎ সে সমাজে যে বেশি ভূমিকা রাখবে অন্য একটা কাস্টের চাইতে, এরকমটি করার সুযোগটা প্রায় ছিলই না। মর্যাদার ভিত্তিতে দলগুলো বিভিন্ন মর্যাদা ভোগ করে। ইতিমধ্যে আলোচনা করেই ফেলছি যে একটা গোষ্ঠীর মধ্যেও, একটা কাস্টের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীগুলো আলাদা আলাদা মর্যাদা ভোগ করে বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন জাতবর্ণের মধ্যে অসম সামাজিক সম্পর্ক বর্তমান, সেটাও আলোচনা করছি। মূল ফোকাস পেশার উত্তরাধিকার। আমি ইতিমধ্যে বলার চেষ্টা করলাম যে এটা যেমন ব্রহ্মা তার বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন কাস্টকে সৃষ্টি করে যেমন তাদের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সেই পার্থক্যটি বোঝানোর মূল জায়গাটি হলো কোন পেশায় সে যুক্ত। এই পেশার উত্তরাধিকারের মাধ্যমে আসলে কাস্টের পার্থক্যটি আসলে বোঝা যায়। আমরা এরপরে যদি স্লাইডে যাই, ভারতীয় ও ইউরোপীয় জাতিবর্ণের মধ্যে পার্থক্য, আমরা ইউরোপের জাতিবর্ণ ব্যবস্থা তেমন দেখতে পাই না, অর্থাৎ সেখানে অর্থকে ভিত্তি করেই সমস্ত কিছু চলতো, আর ভারতীয় উপমহাদেশে এটা ধর্মকে ভিত্তি করেই সমস্ত কিছু চলতো। পরের স্লাইডে চলে যাই, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, সোশ্যাল ক্লাস এন্ড স্ট্যাটাস। টিভি বটমর তার সোশিয়োলজি গ্রন্থে বলেন, সোশ্যাল ক্লাসেস আর ডিফ্যাক্টো গ্রুপস, they are relatively often not closed, their basis indisputably economic, but they are more than economic groups. কি ডিফ্যাক্টো মানে স্থিত ব্যবস্থা বা প্রচলিত ব্যবস্থা, এমন ধরনের প্রচলিত গ্রুপ যারা উন্মুক্ত, বদ্ধ না। their basis indisputably economic, অর্থাৎ সন্দেহাতীতভাবেই অর্থনৈতিকভাবেই একক। they are more than economic groups, অনেক ক্ষেত্রেই তারা শুধুমাত্র অর্থনৈতিক এককের বাইরে অন্যান্য কাজকর্মগুলো করে থাকে, সেটিকেই বলা হচ্ছে সোশ্যাল ক্লাস। আমরা আর একটু সামনের দিকে আরো জানতে পাবো। আমরা একটি স্লাইড দিছি, গেমেনশাফট, গেজেলশাফট, এটা যদি সুযোগ হয় সামনের দিকে আমি আলোচনা করছি। এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। সামাজিক গতিশীলতা, ইতিমধ্যে আমি বলার চেষ্টা করছি, গতিশীলতা বা সচলতা বা সচলতাও বলে, একে বলে মোবিলিটি বলে, একে আমরা চলমানতা বলতে পারি, একে আমরা এইভাবে বিভিন্ন নামে চিত্রিত করতে পারি। একজন লোক হয়তো ব্যবসা করলো, ব্যবসা করে সে এক বছরের মধ্যে আরো ধনী হলো, আরো এক বছরের মধ্যে আরো ধনী হলো, আরো এক বছরের মধ্যে আরো ধনী হলো, সে তার অবস্থান কিন্তু উন্নত হচ্ছে, অর্থাৎ শ্রমিক থেকে সে কিন্তু আমরা দেখি যে মালিকে পরিণত হচ্ছে। উল্টো ভাবে হতে পারে, মালিক কিন্তু লস করলো, পরের বছর লস করলো, এভাবে কিন্তু সে শ্রমিকে পরিণত হতে পারে। অর্থাৎ এই ব্যবস্থাটি ওপেন, এখানে মুক্ত না, যে মালিক সারা জীবনই মালিক এর কোনো সুযোগ নাই, যে শ্রমিক সে সারা জীবনই শ্রমিক তার কোনো সুযোগ নাই। শ্রমিক মালিক হতে পারে, মালিক ও শ্রমিক হতে পারে। একই বলা চলে সামাজিক গতিশীলতা। মর্যাদা, এই ব্যবস্থায় মর্যাদাগত পার্থক্য আছে, লক্ষ্য করার মতো বিষয়। অনেকের টাকা আছে কিন্তু মর্যাদা কম, টাকা নাই আবার মর্যাদা বেশি, এমন বিষয়টিও আছে। অর্থাৎ পেশার সাথে মর্যাদা যেমন আছে, অর্থাৎ পদের সাথে যেমন মর্যাদা আছে, পদমর্যাদাগত পার্থক্য, আবার তাছাড়া এমনিও মর্যাদা আছে। সে বিষয়টি যদি আমরা সুযোগ হয় আর একটু পরে আলোচনা করব। আচ্ছা, তবু একটু টাচ দিয়ে যাই। মর্যাদা হলো একটি অপেক্ষাকৃত ভাস্ট বিষয়, অপেক্ষাকৃত অ্যাবস্ট্রাক্ট বিষয়। অ্যাবস্ট্রাক্ট মিন্স এমন ধরনের বিষয় যাকে আসলে সংজ্ঞায়ন করা একটু মুশকিল, যাকে দেখা মুশকিল, অর্থাৎ যা ধরা যায় না, দেখা যায় না, তাকেই আমরা বলি যে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত। তো মূর্ত বিষয় যাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, সেটাকে আমরা বলি মূর্ত বিষয়। আর মর্যাদার ক্ষেত্রে শুধু অনুভব করা যায় না, দেখা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়, সেটাই বলে মর্যাদা। যেমন সাপোজ আমাদের দেশে অনেকগুলো কবি আছে, কিন্তু প্রধান কবিকেই আমরা বলে থাকি যে তার মর্যাদা প্রধান, তার জন্য তাকে টাকা বেশি দেওয়া হচ্ছে এমনটি নয়। লোকজন, আমাদের দেশে অনেক বক্তা আছে, কোন বক্তার হয়তো যে সবচেয়ে ভালো বক্তা, যে বক্তার কাছে সবচেয়ে বেশি লোক জমায়েত হয়, সে হয়তো সবচেয়ে কম টাকা পারিশ্রমিক নেয়, এমনটি হতে পারে। অর্থাৎ টাকার ভিত্তিতে তার মর্যাদা হয় না, মর্যাদা নির্ধারিত হয় জনগণ তাকে কিভাবে মূল্যায়িত করছে, মূলত তার ভূমিকা, একজন ব্যক্তির ভূমিকা, কি কাজ করে,
তার কোয়ালিটি, তার গুণ, এইটাকার ভিত্তিতে, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতেই আসলে মর্যাদা নির্ধারিত হয়। তারপরে আমরা কি দেখি, পরের চ্যাপ্টার সচলতা, শ্রেণী ব্যবস্থা অনেক ক্ষেত্রে সচল নিশ্চল, অর্থাৎ সামাজিক গতিশীলতা, সামাজিক শ্রেণী পদমর্যাদা ব্যবস্থা, অর্থাৎ পুঁজিবাদী সমাজেরই বৈশিষ্ট্য হলো সামাজিক শ্রেণী ও মর্যাদা। এই পুঁজিবাদী সমাজে, সব সমাজে কিন্তু সামাজিক সচলতা একরকম না। ঢাকাতে যতটা বেশি মানুষ ধনী হতে পারে, গরিব হতে পারে, চিটাগাঁয়ে ততটা নয়। চিটাগাঁয়ে যতটা আছে রাজশাহীতে ততটা নয়। রাজশাহীতে যতটা আছে গ্রাম এলাকায় ততটা নয়। অর্থাৎ কেউ রাতারাতি ধনী হয়ে যেতে পারে, কেউ রাতারাতি গরিব হয়ে যেতে পারে। এটিকে আমরা বলে থাকি সচলতা বা গতিশীলতা। এটি অনেক ক্ষেত্রেই কম, অনেক ক্ষেত্রেই বেশি, কোন কোন সমাজের প্রেক্ষিতে। অর্থাৎ সামাজিক শ্রেণী ও মর্যাদা ভিত্তিক সমাজ থাকলেও সব সমাজে কিন্তু একরকম নয়। সামাজিক ব্যবধান, সামাজিক ব্যবধান কিন্তু আমরা লক্ষ্য করি, মালিকের মধ্যেও কিন্তু ব্যবধান আছে। অর্থাৎ সব মালিক কিন্তু একরকম স্ট্যাটাস ভোগ করে না, আবার সব কারখানার মালিক কিন্তু এক ধরনের স্ট্যাটাস ভোগ করে না। তেমনি শ্রমিক, আমি শ্রমিক হয়তো বা আমি দক্ষ শ্রমিক, আমি কম দক্ষ শ্রমিক, আমি বেশি টাকা ইনকাম করি, আমি কম টাকা ইনকাম করি, এদের মধ্যেও কিন্তু সামাজিক ব্যবধান আমরা দেখতে পাই। অর্থাৎ শ্রেণী ভিত্তিক ব্যবধান কিন্তু আমরা দেখতে পাই, মর্যাদা ভিত্তিক ব্যবধান দেখতে পাই। সামাজিক, তারপরের পয়েন্ট হলো সামাজিক সচেতনতা বা শ্রেণী সচেতনতা, গ্রুপ ভিত্তিক নিঃস্বার্থ ভিত্তিক। আসলে সামাজিক সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা বলার চেষ্টা করছে যে শ্রেণী তখনই আসলে ক্লাস ফর ইটসেলফ এবং ক্লাস ইন ইটসেলফ হয়, অর্থাৎ যখন যে শ্রেণীর লোকগুলো, অর্থাৎ শ্রমিকরা সবাই যদি তারা মনে করে যে তাদের সবাই শ্রমিক এবং তাদের স্বার্থটি মালিক পক্ষ মেরে খাচ্ছে, মালিক পক্ষের কাছ থেকে সেটি আন্দোলনের মাধ্যমে অর্জন করতে হবে এবং তার জন্য নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা দরকার। ঐক্যবদ্ধ যদি থাকে তাকে বলা চলে ক্লাস ফর ইটসেলফ, অর্থাৎ স্বার্থবাদী গ্রুপ, অর্থাৎ গ্রুপ ভিত্তিক স্বার্থ তাদের মধ্যে আছে, তবেই সবাই সুবিধা ভোগ করে। উল্টো পক্ষে কিছু শ্রমিক আছে যারা বুঝতে পারে কিন্তু একত্র হয় না, অর্থাৎ তাদের স্বার্থটি শ্রমিক মালিকদের কাছ থেকে আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নিয়ে আসে না, এটিকে বলা চলে ক্লাস ইন ইটসেলফ। এই বিষয়টি কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই। অর্থাৎ যে এই সমাজে যে সবচেয়ে বেশি সচেতন সে তত বেশি ভালো থাকে এই সমাজে, সামাজিক শ্রেণী ভিত্তিক বা মর্যাদা ভিত্তিক সমাজে বা তথা পুঁজিবাদী সমাজে। এই সমাজের মূল ফোকাসটি হলো সম্পত্তি বা অর্থ। যার বেশি, যত বেশি টাকা, যার সম্পত্তি যত বেশি, সে মূলত বেশি স্ট্যাটাস ভোগ করে, সে তত বেশি সুবিধা ভোগ করে। এই বিষয়টি আসলে এর মধ্যে বলে দেয়া আছে। পরের স্লাইডে চলে যাই। ভারতীয় ইউরোপীয় পুঁজিবাদী সমাজের বা শ্রেণী মর্যাদা ভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য। ভারতীয় ইউরোপীয় সমাজের মধ্যে শ্রেণী সচেতনতা কম ও বেশি। আমি ইতিমধ্যে বলার চেষ্টা করছি যে ইউরোপীয় সমাজের মধ্যে শ্রেণী সচেতনতা বেশি। তারা কিন্তু মালিক পক্ষ যেমন নিজ অধিকার এবং কাজের ব্যাপারে সচেতন, একটি কারখানা থেকে তারা যত প্রোডাকশন বের করে, আমাদের সমাজে কিন্তু আমরা একটি কারখানা থেকে তত বেশি প্রোডাকশন বের করতে পারি না, কারণ এখানে শ্রমিকদের মধ্যেও সচেতনতা কম, মালিকদের মধ্যেও সচেতনতা কম। শ্রমিকরাও সচেতনতা কম থাকাতে তারা তাদের অধিকারটি পাচ্ছে না, যার কারণে তারা ভগ্ন স্বাস্থ্য থাকতেছে, তারা কাজের ক্ষেত্রে দক্ষতা কম দেখাচ্ছে, স্বাভাবিকভাবেই প্রোডাকশনটা কম হচ্ছে। উল্টো পক্ষে মালিকরাও শ্রমিকদের বেশি সুবিধা দিচ্ছে না কিংবা তাদের ম্যানেজমেন্টটি ঠিক মতো করতে পারছে না, স্বাভাবিকভাবেই উৎপাদনটি কম হচ্ছে। ইউরোপ কিন্তু সেক্ষেত্রে দক্ষ, অনেক ক্ষেত্রে শ্রমিকদের সহায়তার জন্য তারা কিন্তু বিভিন্ন রকম প্রযুক্তির সহায়তাও নিচ্ছে। ভারতীয় উপমহাদেশে এটি কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। তাছাড়া শ্রেণী ভিত্তিক রিয়াল শ্রেণী যদি আমরা বলতে পারি, তাহলে ইউরোপীয় সমাজে রিয়াল শ্রেণী আমরা দেখতে পাই, প্রকৃত শ্রেণী দেখতে পাই। ভারতীয় উপমহাদেশে এটা প্রকৃত শ্রেণী, যেহেতু সচেতন শ্রেণী নয়, অতএব প্রকৃত শ্রেণী আমরা বলতে পারি না। মর্যাদা ভিত্তিক পার্থক্য দুই ক্ষেত্রেই আছে। ইউরোপীয় সমাজে মর্যাদাটাকে, একজন ব্যক্তির কাজকে মূল্যায়ন করা হয়, বিভিন্ন প্রেক্ষিতে এর জন্য দায়ী। সোশ্যাল সিকিউরিটিটা এত বেশি, রাষ্ট্রীয় সিকিউরিটিটা এত বেশি দেয়া আছে, এর কারণে মানুষ জমানোর ক্ষেত্রে কিন্তু অত বেশি আগ্রহী না। যে টাকাটি ইনকাম করে সেই টাকাটি ব্যয়ের ক্ষেত্রে তারা আগ্রহী। তারা প্রয়োজনে হয়তো 9 মাস ইনকাম করে আর 3 মাস কিন্তু সেটি ভোগ করে, অর্থাৎ সারা বিশ্ব বেরিয়ে আসে। যে টাকাটি ইনকাম করে সেই টাকাটি সঞ্চয়ের পরিবর্তে তারা কিন্তু ব্যয় করার চেষ্টা করে, প্রয়োজনে সেটা ফিলান্থ্রপিক তথা মানবতারোধী কাজেও কিন্তু ব্যবহার করে থাকে। এরকম কিন্তু আমরা দেখতে পাই যে ইউরোপীয় সমাজে আছে, যেটি কিন্তু ভারতীয় সমাজে অনুপস্থিত। এটি কিন্তু আমরা দেখতে পাই না, বরঞ্চ মানুষ সঞ্চয়ের দিকেই মনোযোগ দেয় খরচ করার চাইতে, এবং সেখানেই কিন্তু তারা অনেক ক্ষেত্রে ভারতীয়রা ধর্ম মোহগ্রস্ত বেশি, ইউরোপীয় সমাজে সেটি আসলে কম। আচ্ছা, প্রসেসগত কি কি পার্থক্য আছে ভারতীয় ইউরোপীয় সমাজের মধ্যে? পার্থক্য আছে এরকম,
আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি, এখানে দাস ব্যবস্থাটি তেমন পোক্ত ছিল না, যা সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটির মধ্যেই ছিল। আমরা দেখি এর মধ্যে জাত বর্ণ ব্যবস্থারই সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটির মধ্যে ছিল, এখানে সামন্ত ব্যবস্থাটিও সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটির মধ্যেই ছিল। তারপরই পুঁজিবাদী সমাজ চলে আসে। মূলত ইংরেজ শাসনামলী এর জন্য দায়ী, এবং ইংরেজদের ব্যবস্থাটি ঐতিহ্যবাহী ভারতীয় প্রজাতন্ত্র ব্যবস্থা অর্থাৎ সামন্ত ব্যবস্থাটাকে ভেঙে পুঁজিবাদী ব্যবস্থায় চলে আসে, যা কিন্তু অনেক ক্ষেত্রেই ভারতীয় উপমহাদেশে পিওর পুঁজিবাদী ব্যবস্থাটি চলে আসতে পারেনি। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে ভারতে আধা সামন্ত এবং আধা পুঁজিবাদী ব্যবস্থা আছে। গ্রাম এলাকায় আমরা সামন্ত ব্যবস্থার প্রাধান্য বেশি দেখি, শহর এলাকায় পুঁজিবাদী ব্যবস্থার প্রাধান্য দেখি। উল্টো পক্ষে ইউরোপীয় সামন্তবাদ, ইউরোপীয় পুঁজিবাদ তিনটা স্তর পার হয়ে আসছে। দাস ব্যবস্থা, সামন্ত ব্যবস্থা এবং মানে স্টেটস ব্যবস্থা, দাস ব্যবস্থা, স্টেটস ব্যবস্থা, তারপরে পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু তারা আসে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা প্রকৃত অবস্থানে চলে গেছে। প্রসেসগত পার্থক্যই আমরা দেখতে পাই। আমরা এক্ষেত্রে ক্লাস শেষের দিকে যাব, কারণ ইতিমধ্যে 1 ঘন্টা চলে গেছে। প্রশ্ন জিজ্ঞাসা যদি কারো থাকে, আমি একটু দেখি লাইভে কারা কোন প্রশ্ন যদি করে থাকে, আমি একটু দেখবো। তারপরে হলো কমেন্ট দিচ্ছি। হ্যাঁ, চলছে তো ক্লাস 31 মিনিট। কমেন্ট পেজের মধ্যে কমেন্ট কই, তোমাদের কমেন্ট কই? অনেকেই ক্লাসে অনলাইনে থাকে না, হয়তো কেউ দেখছে, কেউ দেখে লাইক দিয়ে চলে যায়। এমনটি করা যাবে না। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করা উচিত। পরেও তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, আমরা সেখানে উত্তর দিয়ে রাখবো, চিন্তার কোনো কিছু নাই। এটা কমেন্ট আছে। এক্সেলেন্ট না, ওকে, থ্যাংক ইউ। আমরা পর প্রশ্ন জিজ্ঞাসা যেহেতু নাই, আমরা কোনো প্রশ্ন পরবর্তীতে থাকলে সেটা আমরা পরের ক্লাসও করতে পারি, আবার এর মধ্যে লিখেও জবাব দিতে পারি। আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই। এর মাধ্যমে প্রায় 1 ঘন্টার ক্লাস হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আমি ইতিমধ্যে বলে দিতে চাই যে লাইভ ক্লাসে অনেক কম মেগাবাইট খরচ হয় যে কোনো রেকর্ডেড ক্লাসের চাইতে। আমার মনে হয় যে এখানে কানেক্টেড থাকা সবচেয়ে ভালো, কিংবা এই ক্লাসটি পরবর্তীতে দেখতে যেও কিন্তু কম মেগাবাইট খরচ হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। আমি লাইভ ত্যাগ করছি। ধন্যবাদ সবাইকে।